মাঙ্গলিক দোষ থাকলে কি ডিভোর্স হয়ে যাবে? না, নট নেসেসারি। মাঙ্গলিক দোষ থাকলে শুধু ডিভোর্স নয়, কারোর হাজবেন্ড মারাও যেতে পারে। তুমি আমাকে বলো যে যাদের জীবনে ধরো এই তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে এই সময় রেমেডি কি, মানে এটা কেন হয়? কারোর বিয়ে ভাঙবে কি ভাঙবে না এটা কি কারোর জন্মছক দেখে বোঝা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, জন্মছকে কিছু পার্টিকুলার কানেকশনস থাকে যার কারণবশত ডিভোর্স হতেই পারে, বা আমার অন্য কাউকেও ভালো লাগছে অ্যাট দ্য সেম টাইম, আমার নিজের কেউ আছে কিন্তু আমার তাও অন্য কাউকে ভালো লাগছে, এই ধরনের। এই নিজের অ্যাট্রাকশন লেভেলটাকে বাড়ানোর জন্য অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে কি করা উচিত? তো স্নানের জলে যদি ধরো আমরা গোলাপ জল দিয়ে স্নান করতে পারি, এতে ভেনাস অ্যাক্টিভ হয়। ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ দি গৌরব তাওয়াদার পডকাস্ট অ্যান্ড ওয়ান্স এগেইন আমরা আজকে ওয়েলকাম করছি সুজন্যকে। মানে লাস্ট এপিসোড ওয়াজ অসম এবং মানুষজনের প্রচুর প্রশ্ন যে অ্যাস্ট্রোলজি নিয়ে, সুজন্যকে নিয়ে, প্রচুর মেইলস, প্রচুর মেসেজেস এবং প্রচুর মানুষের বক্তব্য যে আবার আমাদের পডকাস্ট যেন হয়। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম। নতুন স্টুডিওতে আজকে তোমার সাথে পডকাস্ট হচ্ছে। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ফাটাফাটি। মানে আমি সবসময় ভালো থাকি, এটা আমি সবসময় বলি, সবসময় ভালো থাকি, প্রেমে থাকি। আর প্রেমের মাস চলছে, ফেব্রুয়ারি মাস চলছে। ফেব্রুয়ারি মাস মানে প্রেমের মাস। তো ভাবলাম যে তোমার সাথে যদি ডিসকাশনটা একটু প্রেম নিয়ে করা যায় তাহলে কিরকম হবে? করতেই পারি। প্রেমের অ্যাসপেক্ট নিয়ে যদি আমরা কিছু কথা বলি, একদম। এবং যারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের প্রেম জীবন কেমন যাবে, একাকিত্ব থাকলে একাকিত্বের জীবন কেমন যেতে পারে, একাকিত্ব কি কাটবে এই বছর কোনো, মানে we have lots of questions। তার মধ্যে একদম প্রথমে খুব বেসিক একটা লেম্যান টার্ম থেকে প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তরটা বোধহয় সবাই একবার না একবার হলেও পেপারে রাশিফল খুলে জানতে চায়, বা অ্যাপ খুলে জানতে চায়, বা এখন ইনস্টাগ্রামে প্রচুর পেজেস হয়ে গেছে, সেই পেজগুলোকে সবাই ফলো করে রাখে যে আজকের রাশিফল কি। এই বছর প্রত্যেকটা রাশির প্রেমের দিক কেমন যাবে সেটা যদি তুমি একটুখানি বলো। নিশ্চয়ই। দেখো, রাশিফল জিনিসটা একটু গতানুগতিক প্রেডিকশনস এর মধ্যে পড়ে, খুব একটা বেশি অ্যাকিউরেট হয় না, যেহেতু আমাদের নিজস্ব বার্থ চার্ট থেকে যে জিনিসটা খুব বেশি অ্যাকিউরেটলি প্রেডিক্ট করা যায়, রাশিফল একটা জাস্ট মানে শুধুমাত্র কিছুটা মিলবে এইটা বোঝা যায়। তখন এক রাশির তো দেখো প্রচুর লোক হয়, কোটি কোটি মানুষ একই রাশির, তা সবার জীবনে যে একই জিনিস ঘটবে সেটা হয় না। তো এই প্রেডিকশন গুলো মোটামুটি ধরো 40-50% অ্যাকিউরেসি মেনটেন করে যতটা সম্ভব আমি নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটায় কোনোভাবে নতুন কোনো ভালোবাসা বা নতুন কাউকে পছন্দ হয়ে এগিয়ে যাওয়ার বছর। আচ্ছা। এবং মোটামুটি সেই সম্পর্ক ভালোই এগোবে। নতুন কাউকে পছন্দ হতে পারে বা কাউকে ভালো লাগতে পারে, সেটাতে মোটামুটি তারা এগোতে পারে। আচ্ছা। বৃষ রাশির জন্য সময় খুব একটা ভালো নয়। ব্রেকআপ হতে পারে বা কোনোভাবে কোনো ডিস্টেন্স তৈরি হতে পারে ভালোবাসার মানুষের সাথে। মিথুন রাশির জন্য হচ্ছে যে সম্পর্কে তারা রয়েছেন সেই সম্পর্কটাকেই আমার মনে হয় কন্টিনিউড, মানে যদি কন্টিনিউ করতে পারে তাহলে ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকার জন্য হচ্ছে কোনো চিটিং বা কোনো ধরনের থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স তারা ফেস করতে পারে প্রেমজ সম্পর্কে। আচ্ছা। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সময় ভালো। নতুন কোনো রিলেশনশিপ যারা ভাবছে তারা এগোতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময় ভালো নয়, ব্রেকআপের মতো সিচুয়েশন অ্যারাইজ হতে পারে বা ব্রেকআপও হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছু ইনিশিয়াল মানে পিরিয়ডে কিছু, মানে বছরের শুরুর দিকে কিছু হয়তো স্ট্রাগল তৈরি হতে পারে রিলেশনশিপে, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক আবার দৃঢ় হয়ে যাবে এবং স্ট্রাগলস আস্তে আস্তে কমতে থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তাদেরকে একটু সচেতন থাকতে হবে। নতুন পার্টনার যদি চুজ করতে চাইছেন তারা, তাতে খুব বুঝে সুঝে এগোতে হবে, এবং যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তারা কোনো চিটিং ফেস করতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সময় ভালো, নতুন কোনো সম্পর্ক আসতে পারে তাদের জীবনে।
মকর রাশির জাতক জাতিকাদের জন্য ব্রেকআপ হতে পারে অথবা ব্রেকআপ হয়ে কোনো নতুন সম্পর্ক হওয়ার চান্স রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু স্ট্রাগলস থাকবে, কিন্তু সম্পর্ক দৃঢ় থাকবে, কোনো সেরকম অসুবিধা খুব একটা হবে না। আর মীন রাশির জাতক জাতিকাদের জন্য মাল্টিপল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার একটা চান্স আছে, তাই এগিয়ে যাওয়ার ডিসিশনটা খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। আচ্ছা, তো এই ছিল তাহলে এই বছর প্রেমের রাশিফল আরকি। কিন্তু এগুলো পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট তো না, হবে না, যেটা একেবারেই ১ম এই নয়, বললে তুমি। যেহেতু এক রাশির অনেক মানুষ রয়েছে। এবং এটা মাস অডিয়েন্স এর জন্য তৈরি করা। মাস অডিয়েন্সের জন্য একটা জাস্ট মানে খুব একটা লো পার্সেন্টেজ অফ অ্যাকুরেসি রেখে এই রাশিফল বলা হয়। তার কারণ আমাদের নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট রয়েছে। সেই চার্টের কানেকশন অনুযায়ী হুম। ম্যাক্সিমাম রেজাল্টটা আমরা পাই। তাহলে কি বহু মানুষের জীবনে প্রেম আসে না? বহু মানুষের প্রেম হয় না। এটা কি বার্থ চার্টের জন্য? কেন? দেখো, প্রেম যখনই আমরা প্রেম, ভালোবাসা ইত্যাদি যখনই আমরা কোনো বার্থ চার্ট বা হরোস্কোপ থেকে দেখি বা জন্মকুণ্ডলী থেকে দেখি, তখন আমরা ১ম এই নজর দিই হচ্ছে 5th হাউসকে, এবং সাথে, সাথে যে গ্রহ আ রিলেশনশিপস কে রুল করে সেটা হচ্ছে শুক্র গ্রহ। এবং তার সাথে, সাথে রিলেশনশিপ দৃঢ় হয়ে কোনো বিবাহের দিকে এগোবে কিনা সেটা আমরা দেখে থাকি 7th হাউস থেকে। তো এই 7th হাউস আর 5th হাউস এইগুলো খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে, এবং তার সাথে, সাথে ভিনাস মানে অর্থাৎ শুক্র যে গ্রহ রয়েছে সেটাও খুব ভাইটাল রোল প্লে করে। এবারে শুক্রের সাথে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট থাকে সেখানে, যদি ধরো সেপারেশন এর প্ল্যানেট হচ্ছে কেতু। তো সেখানে যদি সেপারেশন এর প্ল্যানেটের সাথে যদি কোনো হরোস্কোপে শুক্র গ্রহ কোনো রিলেশন ক্রিয়েট করে থাকে, কোনো কনজাংশন এ থাকে বা ট্রাইন থেকে কানেক্টেড থাকে, নাড়িতে তো ট্রাইন ধরা হয়। তো সেই কারণবশত তো এই ধরনের কেসেসে দেখা যায় যে তাদের রিলেশনশিপ কেটে যায়, কেটে যায়, বা কোনোভাবেই কোনো রিলেশনশিপ দৃঢ় হয় না। মানে হচ্ছে কেটে যাচ্ছে এরকম। এবং ভালোবাসা যে সময় ক্লিক করতে পারে সেটা আমরা গোচর থেকে দেখি, ভৃগুনন্দী নাড়ি প্রসিডিওরে। সেটা হচ্ছে যখন কোনোভাবে শুক্র গ্রহ অ্যাক্টিভেট হবে মানে গোচরীয় মাধ্যমে, তখন আমাদের জীবনে কোনো রিলেশনশিপ স্টার্ট হওয়ার সময়। এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্ল্যানেট আমরা আ মার্কারিকে বলি, এবং তার সাথে, সাথে আ মার্কারি জন্মছকে যেকোনো প্লেসমেন্টে রয়েছে এবং তার উপর দিয়ে যদি কেতু ট্রানজিট হয়, সেক্ষেত্রেও আমরা অনেক সময় অ্যাফেয়ার এর কানেকশন এটাকে ধরি। আচ্ছা। তো এইটার প্রমিস থাকতে হবে, এবং যদি প্রেমজ বিবাহ বলো, তাহলে মঙ্গল শুক্র কানেকশনে প্রেমজ বিবাহ হয়। মানে মঙ্গল আর শুক্রকে একই সাথে থাকে। একই হ্যাঁ, ট্রায়ানে বা একই এক কনজাংশন এ ট্রাইনে থাকতে হবে। 1/7 থেকে অ্যাসপেক্ট দিচ্ছে, মানে কোনোভাবে দৃষ্টি দিচ্ছে, অথবা এক ট্রাইনে রয়েছে, অথবা কোনো পার্টিকুলার হাউসে একসাথে রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে যে যাদের জীবনে প্রেম ধরো আসছেই না, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি তাদের জন্য কি? দেখো, প্রথমত তো আ প্রেমের কানেকশন গুলো আমি যেগুলো বললাম, সেগুলো জন্মছকে কোথাও না কোথাও প্রমিস হিসেবে থাকতে হবে। আদারওয়াইজ যদি ধরো একেবারেই কোনো প্রমিসই নেই জন্মছকে, জন্মছকেই প্রেম হওয়ার নেই তার। হ্যাঁ, যদি সেরকম থাকে, তাহলে তোমার আলাদা করে কোনো রেমেডি করে বা কোনো উপায় করে খুব একটা লাভ কিছু হবে না। কিন্তু যাদের ধরো কোনো মানে আ কোনো পার্টিকুলার ম্যালিফিক প্ল্যানেটের ইনফ্লুয়েন্স এর কারণবশত কোনোভাবে ভিনাস ঠিকঠাক রেজাল্ট দিতে পারছে না, তাদের জন্য একটা উপায় আমি শেয়ার করছি। সেটা হচ্ছে শিবলিঙ্গে, মানে যেকোনো আ স্থাপন করা শিব মন্দিরে শিবলিঙ্গতে যদি আখের রস দিয়ে অভিষেক করানো হয়, সেক্ষেত্রে টাকা-পয়সা এবং প্রেমজ সম্পর্ককে কাছে টেনে আনার জন্য এই উপায় খুব ভালো কাজ করবে। যাদের জীবনে প্রেম আসছে না। যাদের জীবনে প্রেম আসছে না কিন্তু প্রমিস আছে বার্থ চার্টে, যে প্রেম হতে পারে। প্রেম হতে পারে। কিন্তু কোনো অন্যান্য ম্যালিফিক প্ল্যানেটের জন্য তার প্রেমটা আটকে যাচ্ছে। হ্যাঁ, কোনোভাবে ট্রানজিটের কোনো প্ল্যানেটের জন্য কোনো প্রবলেম হচ্ছে। শিবরাত্রিও তো সামনে আসছে। হ্যাঁ, একদম। শিবরাত্রির দিনে তো এটা করা খুবই ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আখের রস আমরা বলে থাকি ১৫ মিনিটে বাঁশি হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখতে হবে যাতে তাড়াতাড়ি জিনিসটা করে নেয়া যায়। মানে এটা হচ্ছে একটা রেমেডি। হ্যাঁ, এটা একটা রেমেডি। এটা তো শুধুমাত্র প্রেমের রেমেডি যে তা নয়, এটা যাদের কোনোভাবে জীবনে অর্থের কষ্ট হচ্ছে, তাদের জন্য এটা করা ভালো হবে। শিবরাত্রি মোস্ট প্রবাবলি
8th মার্চে পড়েছে এবারে। তো সেই দিনে তো এটা খুবই শুভ করা। এখন তো বর্তমানে আমাদের যা সোসাইটি হয়ে গেছে, মানে তুমি জানোই আমার কাছে তো প্রচুর মানে ছেলেমেয়েরা আসে, প্রচুর মানুষজন আসে। হুম, বর্তমান সোসাইটিতে আমরা সবাই তো ফোনের মাধ্যমে কানেক্টেড। হুম, এই ফোনের মাধ্যমে কানেক্টেড হতে, হতে রিয়েল লাইফে বেশিরভাগ মানুষ কিন্তু একাকিত্বের শিকার। হুম, এই একাকিত্বের শিকার যে এত মানুষ চারিদিকে, হুম। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? অ্যাস্ট্রোলজিক্যালি কিভাবে দেখছো এবং এটার যদি কোনো রেমেডি থাকে? কারণ আমার অডিয়েন্স প্রচুর এমন যারা কিনা সত্যি খুব একাকিত্বে ভোগে। যার জন্য তারা হয়তো কোনো সলিউশন এর জন্য আমার ভিডিও দেখে, কখনো আমার দ্বারা মোটিভেটেড হয়। হুম। তো যেহেতু আজকে আমরা অ্যাস্ট্রোলজি একটা দুর্দান্ত সাবজেক্ট এবং এই সাবজেক্টটাকে নিয়ে কথা বলছি এবং মাস অডিয়েন্স এর দ্বারা অ্যাপ্রুভড একটা সাবজেক্ট। তো অ্যাস্ট্রোলজিক্যালি এই একাকিত্বের সমাধানটা কি? দেখো একাকিত্বতা কোনোভাবে মানে যদি জন্মছক থেকে বিচার করতে হয়, সেক্ষেত্রে আমরা ১ম এই দেখব হচ্ছে 11th হাউসকে। তার কারণ আ লগ্ন থেকে নিয়ে অথবা ভৃগুনন্দী নাড়ি মেথডে যদি হয় তাহলে জুপিটার থেকে নিয়ে একাদশ ভাব যেটা রয়েছে, সেই ভাব হচ্ছে আমাদের সোশ্যাল সার্কেলের জায়গা। তো সেখানের যে লর্ড মানে একাদশ ঘরের যে অধিপতি গ্রহ, সেই গ্রহ যদি কোনোভাবে পীড়িত অবস্থায় থাকে বা কেতুর সাথে থাকে অথবা কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকে, সেক্ষেত্রে আইসোলেশন হতে পারে এবং আইসোলেশনের হাউস হচ্ছে দ্বাদশ ঘর। তো এই দুটো পার্টিকুলার হাউসকে আমাদেরকে খুব ভালোভাবে মানে জাজ করে দেখতে হবে যে চার্টে এই ধরনের কন্ডিশন আছে কিনা। তবে আ যারাই মানে সোশ্যাল সার্কেল ডেভেলপ করতে পারছে না, তাদের জন্য খুব ইজি একটা উপায় হচ্ছে তারা যদি নিজেদের বাড়ির সাউথ ইস্টের মানে সাউথ ইস্টে যে রুম রয়েছে, সেই রুমে গিয়ে যদি তারা থাকা শুরু করে, তাহলে সোশ্যাল সার্কেল কোনোভাবে ইনক্রিজ হতে পারে। আচ্ছা। অথবা সাউথ ইস্টের রুমেই রয়েছে কিন্তু তারা স্টিল মানে সোশ্যাল সার্কেল কোনোভাবে ইমপ্রুভ করতে পারছে না। সেক্ষেত্রে সাউথ ইস্টের রুমটাকে যদি গোলাপি রং করিয়ে দেয়া যেতে পারে তাহলে ভালো। এছাড়া সাউথ ইস্টে বাড়ির রুফে মানে ছাদে কোনোভাবে যদি কোনো গোলাপ গাছ রেখে দেয়া যেতে পারে বা বাড়ির বাউন্ডারিতেও রাখা যেতে পারে, সেক্ষেত্রে সোশ্যাল সার্কেল ইমপ্রুভ হওয়ার একটা জায়গা থাকবে। তো আমার মনে হয় ডিপ্রেশনের সবথেকে বড় সলিউশন হচ্ছে সেই সময়ে বন্ধু-বান্ধবদের সাহায্য নেওয়া এবং যেটা নরমালি আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি না। তো বন্ধু-বান্ধব তার নিশ্চয়ই থাকবে না যার সোশ্যাল সার্কেল ভালো নয়। হুম। তো সেইজন্য আমি সোশ্যাল সার্কেলের মানে এই রেমেডি বা উপায়গুলো ডিসকাস করলাম। এই গোলাপি রং বা হুম। গোলাপ গাছ মানে এটার কি কোনো সিগনিফিকেন্স আছে? হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। সেটা হচ্ছে আমি যেরকম বললাম রিলেশনশিপের কারক গ্রহ হচ্ছে শুক্র হ্যাঁ। এবং শুক্র গ্রহকে আমরা ডাইরেক্টলি কানেক্ট করি গোলাপি রং দিয়ে। যেমন আচ্ছা। তুমি তোমার স্টুডিওতে গোলাপি রেখেছো। হ্যাঁ, আজকে তো আমরা গোটা স্টুডিও মনে হয় গোলাপি আমরা হয়ে গেছে। সাউথ ইস্টেই বসে আছি। তো আচ্ছা। এটা বাস্তু অনুযায়ী আ যে ডাইরেকশন অনুযায়ী প্রত্যেক ডাইরেকশনের কালার হয়। আচ্ছা। তো সেই মানে পার্টিকুলার ডাইরেকশনের কালার যখন আমরা ইউজ করতে পারি নিজেদের সেই তখন রুমগুলোতে, লাভ হয়। তখন লাভ হয় কোন ধরনের। তো এটা রিলেশনশিপস এ হেল্প করবে। এটা রিলেশনশিপস এর জোন, এটা সোশ্যাল সার্কেল এর জোন। তো সেই কারণবশত এখানে এটা হেল্প করবে এবং গোলাপ ফুলটাও হচ্ছে ভিনাসের কারক। আচ্ছা। এবং দেখবে আমরা যখন ভ্যালেন্টাইনস ডে বা হ্যাঁ। এই ধরনের কোনো প্রেম নিবেদন করি কাউকে, আমরা গোলাপ দিয়েই করি। হুম। তো গোলাপের সাথে ভিনাসের একটা ভিনাসের কানেকশন আছে। আর ভিনাস মানেই তো প্রেম। হ্যাঁ, ভিনাস মানেই হচ্ছে প্রেম, রিলেশনশিপ, সম্পর্ক ইত্যাদি। আ ডিপ্রেশন একটা খুব বড় ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে। হুম, হুম। প্রেম ভেঙে যায় তারপর ডিপ্রেশনে পড়ে। তো এটা একটা অ্যাসপেক্ট যে আমরা এতদিন পর্যন্ত ডিপ্রেশন, অ্যাংজাইটি কে নিয়ে কথা বলেছি একটা অ্যাসপেক্ট থেকে দেখেছি। কিন্তু আমার যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে তো মাস অডিয়েন্স আছে যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে, বিলিভ করে। হুম, হুম। তো তাদের জন্য পার্টিকুলারলি এই প্রশ্নটা যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি যেগুলো কিনা প্রেম ভাঙার পর হয়। যেহেতু আজকে আমরা প্রেম নিয়ে প্রচুর কথা বলছি। হুম, হুম। প্রেম ভাঙার পর মানুষজন যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এর মধ্যে চলে যায়, এইটার রেমেডিজ কি আছে অ্যাস্ট্রোলজিতে? দেখো শুধুমাত্র প্রেম ভাঙার পরেই যে ডিপ্রেশন হবে তা নয় এবং আমি আ তোমার আ YouTube চ্যানেলের মানে যে চ্যানেলে আমরা আজকে প্রোগ্রামটা করছি,
এই চ্যানেলের আমি অনেক পুরোনো ভিডিওসও প্রচুর দেখেছি। তোমার প্রচুর মোটিভেশনাল ভিডিওস দেখেছি, যেগুলো আমার খুব ভালো লেগেছে। তো সবার আগে তো দেখো, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট এর আগে আমাদেরকে আমাদের নিজেদের উইল পাওয়ারকে স্ট্রং করতে হবে। হুম। এটা তো সবার আগে দরকার। এবং প্রেম করতে গেলেও সাহসের দরকার। তো সেখানেও উইল পাওয়ার দরকার, যে ধরো প্রেম নিবেদনই করতে পারছে না। তো তার সেখানে কি তার হবে? তাহলে সাহস, কিছুই হবে না। হ্যাঁ, তাহলে তো সাহস বাড়াতে হবে, প্রথম কথা। তো অলরেডি আমি বলেছি যে দেখো, সোশ্যাল সার্কেলের কি রোল প্লে থাকতে পারে, হুম। ঠিক আছে? এছাড়া যদি ডিপ্রেশন নিয়ে বলো, তো ডিপ্রেশন যখন হয় আমরা খুব ভেঙে পড়ি। হুম। আমাদের মধ্যে তখন আমাদের অরাতে অনেক নেগেটিভ এনার্জি চলে আসে। কিছু করতে ভালো লাগে না। হুম। আমরা হয়তো একাকিত্বতায় যখন ভুগি কোনোভাবে, সবাই কোনো না কোনো লাইফের কোনো না কোনো সময় ডিপ্রেশন ফেস করেছে। হুম। এবং এটা অবভিয়াসলি এখন হট টপিক। তার কারণ আমাদের জেনারেশন এটা সবথেকে বেশি এই জিনিসটার শিকার। হুম। একাকিত্বতায় ভোগা ইত্যাদি। তো সেই দিক থেকে তো সবার প্রথমে আমি বলবো, একটা অরা ক্লেনজিং যদি করিয়ে নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়। এক তো দেখো, নেগেটিভিটি যদি ধরো কোনো পার্টিকুলার প্লেস থেকে আসছে, মানে ধরো কোনো পার্টিকুলার রুমে থাকলে অ্যাংজাইটি বা ডিপ্রেশন বেশি হচ্ছে, সেক্ষেত্রে বাড়িতে ধুনো জ্বালানো বেশ ভালো হবে। এবং সাথে সাথে যদি ধরো যার ডিপ্রেশন হচ্ছে, তার মধ্যে তো একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, যে আমার কিছু ভাল লাগছে না, আমি কিছু করতে পারছি না, আমি টেনসড হয়ে যাচ্ছি, ওভার থিঙ্কিং করছি। তো এইটা কাটানোর জন্য রক সল্ট, মানে যেটা সন্দক লবণ আমরা বলে থাকি, সেই নুন যদি আমরা স্নানের জলে দিয়ে স্নান করি, তাহলে নেগেটিভ এনার্জি অনেকটাই দূর হয়। তো এটা বেশি ফ্রিকুয়েন্ট করার দরকার নেই, এবং মাথায় দেয়ার দরকার নেই, বডিতে দিলেই হবে স্নানের সময়। এটা নিশ্চয়ই অনেকটাই হেল্প করবে নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকার। মানে নেগেটিভ এনার্জি যখনই কারোর অরা থেকে চলে যাবে, তখন তার অন্য থট প্রসেস আসার জন্য একটা জায়গা তৈরি হবে। মানে ধরো কোনো ঘরে যদি আমি চাইছি কি কোনো সুগন্ধ ছড়াক, তো সেক্ষেত্রে আমি আগে তো দেখবো যে আমার ঘরে এরকম কিছু নেই তো যেটা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঠিক। তো আগে তো তাহলে আমি সেটাকে সরাবো। তারপরে আমি সেখানে হয়তো রুম স্প্রে বা ধূপের ব্যবহার করব, যাতে আমার হুম। ঘরটায় ভালো ফ্রেগ্রেন্স এর মানে কোনো গন্ধ বেরোক। হুম। তো এইভাবেই মানে নিজেকে একটা ক্লেনজিং ক্লিনস এর করা যায়। মেথডটা দরকার, এবং এটা খুব ভালো হয় রক সল্ট দিয়ে। এছাড়া যারা ধরো ওভার থিংকিং করছে অনেক বেশি, বা ফোকাস করতে পারছে না জীবনে, সেটা যেকোনো কাজের ক্ষেত্রেও হুম। হতে পারে, বা প্রেমের পরে ডিপ্রেশনের কারণবশতও হতে পারে। তো সেক্ষেত্রে আবার আমার শিবরাত্রি যেহেতু সামনে, তো আ শিবলিঙ্গে যদি আ চাল দিয়ে অভিষেক করানো যায়, সেক্ষেত্রে ফোকাসটা অনেক ডেভেলপ হয়ে যায়। মানে চালটা কিছু, ঢেলে দিতে হ্যাঁ, হবে। কিছু মানে এটা টেম্পোরারি উপায়, মানে টেম্পোরারি রেমেডি। এটা মোটামুটি ৩ মাস অন্তর যদি কেউ করতে পারে, তাহলে ভালো ইফেক্ট। আর এনিওয়েজ এটা মোটামুটি উইদিন আ উইকস টাইম ফোকাসটাকে ফিরিয়ে আনতে অনেক সাহায্য করবে। শিবকেই কেন? মানে শিব যেহেতু হচ্ছে নিজে সাধনা করতেন। তার ফোকাস কনসেনট্রেশন লেভেল এত হাই বলে। সেটা তো একটা দিক বটেই। প্লাস হচ্ছে বেসিক্যালি ফোকাসের যে ডিস্টার্বেন্স গুলো, এগুলো আমরা দেখে থাকি রাহু কেতুর প্রভাবে। এবং রাহু কেতু যখন কোনোভাবে আমাদের মুনকে প্রভাবিত করে, তাদের অ্যাসপেক্ট দিয়ে বা কোনোভাবে কোনো কানেকশনের থ্রু, হয়তো পার্মানেন্ট বার্থ চার্টেই রয়েছে, মানে জন্মকুণ্ডলিতে বা হরোস্কোপে অলরেডি সেটা রয়েছে প্রমিনেন্ট। তো বেসিক্যালি দেখো, আমরা প্রথমত হচ্ছে মুনকে দেখি, যেহেতু মুন হচ্ছে আমাদের মনের কারক প্ল্যানেট। তো এখানে যদি কোনোভাবে মুনের সাথে রাহু বা কেতুর কোনো অশুভ প্রভাব হুম, চলে হুম, আসে, হুম। সেক্ষেত্রে আমরা তখন বেশি ডিপ্রেসিভ হয়ে যাই, বা ইভেন স্যাটার্নের প্রভাবেও এটা হয়। তো সাড়ে সাতি যখন চলে, তখনও ডিপ্রেশনের একটা জায়গা থাকে। এছাড়া রাহু কেতুর প্রভাবে হয়, রাহু ধরো ট্রানজিট করছে মুনের ওপর দিয়ে, সে সময় হতে পারে। কেতু গোচর করছে মুনের ওপর দিয়ে এট দ্য সেম টাইম, মানে এই ধরনের কোনো ট্রানজিট চলছে কারোর জন্মছকের হুম, প্ল্যানেটের জন্মছকের মুনের ওপর দিয়ে, হুম, তখন এটা পসিবল। এছাড়া আ আরো একটা অ্যাঙ্গেল হচ্ছে, সেটা হচ্ছে শিব ঠাকুরের যে আ গলায় স্নেক থাকে, সেই স্নেকটির নাম হচ্ছে বাসুকি। তো বাসুকিকে রাহু কেতু মানে ইকুইভ্যালেন্ট ধরা হয়। তো ওই কারণবশতই আ মানে শিব ঠাকুরকে অভিষেক করলে শনি, রাহু, কেতু, আমরা এটা মজা করে অ্যাস্ট্রোলজিক্যালি রাকেশ বলে থাকি। তো আচ্ছা, এই রাকেশের ট্রিটমেন্ট করা যায়। আচ্ছা। তো যারা ধরো কোনো এক্সপেনসিভ রেমেডি অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে পারচেজ করতে পারছে না,
তাদের জন্যও মানে শুধু শিবালিঙ্গায় মানে শিবলিঙ্গতে অভিষেক যদি তারা করতে পারে, তাতেও তাদের অনেকটা উপকার হবে বলে আমি মনে করি। আচ্ছা। আমি আরেকটা জিনিস যেটা বুঝলাম যে, যেকোনো বাড়িতেই না ঢুকলে হঠাৎ করে একটা গন্ধ পাওয়া যায়। হুম, হুম, কোনো বাড়ি, কোনো ঘর যদি অনেকক্ষণ ধরে কেউ বন্ধ করে ঘরের মধ্যে হুম, বসে আছে, একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। কিছু, কিছু বাড়িতে ঢুকলে একটা খুব ভালো সুগন্ধ পাওয়া যায় এবং যদি তুমি এমন একটা জায়গার মধ্যে আছো যেই জায়গাটা একটা ভ্যাপসা গন্ধের মধ্যে ভর্তি, তাহলে এমনিই তোমার ব্রেইন কন্টিনিউয়াসলি কিন্তু মানে ডিপ্রেসড হতে থাকবে। একটা আবদ্ধ জায়গায়, একটা হুম। বাজে গন্ধওয়ালা এটা জায়গায়। নিয়ে যেরকম আমি আগের ভিডিওতে কথা বলেছি যে হুম, কেউ কাঁদলে তোমারও একটু মন খারাপ তোমারও মন হতেই পারে। খারাপ হবে। অটোমেটিক্যালি একটা এনার্জি হুম। এক্সচেঞ্জ এর ব্যাপার এসে তো যায়। এটা খুব দরকার যে নিজের বাড়িকে আমি সবসময় ক্লিন রাখছি। যেকোনো ধরনের ডিপ্রেশন, হুম, হুম, যেকোনো ধরনের anxiety যখনই তোমার হচ্ছে তখন তুমি তোমার ঘরবাড়ি সবার আগে ক্লিন করে দাও এবং ক্লিন করার পর তুমি দরকার হলে রুম ফ্রেশনার ইউজ করো বা তুমি ধুনো ইউজ করো, ভালো ধূপকাঠি ইউজ করো। আমি যেমন নিজে যেমন যেটা করি, আমি যখন মেডিটেট করি আমি তখন সামনে হয়তো কোনো সুগন্ধি মোম জ্বালালাম। ভালো গন্ধ আসলো, হুম। গুড ফিল হলো, গুড ভাইব্রেশন কাজ করলো। আর যেকোনো ধরনের খারাপ গন্ধর থেকে তো আমার মনে হয় দূরে থাকাই মানে একদমই ঠিক। শ্রেয়। তার কারণ ঘর পরিষ্কার রাখাটাও হুম, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আমরা বলে থাকি যে ঘরদোর যদি নোংরা থাকে হুম, বা হুম। অগোছালো থাকে তাহলে রাহু খারাপ হয়ে যায়। রাহু খারাপ। তো রাহু খারাপ হলে রাহুর অ্যাট্রিবিউটস রিলেটেড যে ধরনের জিনিসগুলো আমাদের জীবনে হওয়ার, ঠিক আছে? সেই জিনিসগুলোতে কোনো প্রবলেম অ্যারাইজ হয় এবং ইনফ্যাক্ট এখানে আরো একটা খুব বড় রেমেডি রয়েছে। আমরা রাহুর রেমেডি হিসেবে অনেক সময় টয়লেট ক্লিন করতে বলি। আচ্ছা। তো এটাও মা কেউ যদি নিজে তাদের মানে ওয়াশরুম ক্লিন করে, তো সেক্ষেত্রে তার রাহু যদি ম্যালিফিক ইফেক্ট দিচ্ছে সেই সময়, সেটা পজিটিভ হয়ে যেতে পারে। কারোর বিয়ে ভাঙবে কি ভাঙবে না এটা কি কারোর জন্মছক দেখে বোঝা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো জন্মছকে কিছু পার্টিকুলার কানেকশনস থাকে, যার কারণবশত ডিভোর্স হতেই পারে। তার মধ্যে আমার এক্সপেরিয়েন্স এ আমি দেখেছি সবথেকে খারাপ কানেকশন হচ্ছে চন্দ্র-কেতু। চন্দ্র-কেতুতে আমি আজ অব্দি ধরো আ মোটামুটি 90% চার্টে আমি যখনই মানে হরোস্কোপ খুলি, এই ধরনের কোনো কানেকশন দেখলে আমার ফার্স্ট প্রেডিকশন এটাই থাকে যে, আপনার কি বিয়ে কোনোভাবে ভেঙে গেছে? বা ডাইরেক্টলি তো বলা যায় না অনেক সময় সব ক্লায়েন্টদেরকে যে আপনার ডিভোর্স হয়ে যাবে বা হয়ে গেছে। হুম। এইভাবে বলা যায় না। বলাটা ঠিকও নয়। তো আমি তাদেরকে ১ম প্রেডিকশন এটাই করি যে, কোনোভাবে কি আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে বা মানে কোনোভাবে খারাপ ডিভোর্সের কিছু চলছে প্রসিডিউর এই খারাপ সময়। কিছু চলছে এই সময়, এই ধরনের। তো সিমিলারলি শুক্র-কেতু, মঙ্গল-কেতু মানে কেতু রিলেট করে যে প্ল্যানেট গুলো ধরো মানে একজন ছেলের জন্য তার আ স্ত্রী হচ্ছে ভিনাস। হুম, তো ভিনাস-কেতু যোগ যদি কারো চার্টে থাকে সেটা ডিভোর্স নির্দেশ করতেই পারে। কোনো মহিলার চার্টে যদি মঙ্গলের সাথে কেতু থাকে সেম ডিভোর্স নির্দেশ করতে পারে। এছাড়া চন্দ্র-কেতু আছে, রবি-কেতু ভালো যোগ নয়, বিবাহে ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে পারে। জুপিটার যদি মানে গুরু, বৃহস্পতি যদি 7th হাউসে চলে আসে তাহলে ডিভোর্স হয় না। কিন্তু খুব মানে স্যাটিসফ্যাকশন লেভেল বিয়েতে কম থাকে। অনেক অ্যাস্ট্রোলজির টেকনিকে বৃহস্পতিকে সৌভাগ্যের কারক বা ব্লেসিং হিসেবে দেখা হয়। এই পার্টিকুলার টেকনিক যেটা আমি ইউজ করি বিএনএন, তাতেও সেটাই ধরা হয়। কিন্তু 7th হাউসে এটাকে ভালো ধরা হয় না। তো 7th হাউসে ভালো ধরা হয় না মানে সাস্টেইন করবে বিবাহটা। কিন্তু কোনোভাবে মানে একটা স্যাটিসফ্যাকশন কম থাকার একটা ব্যাপার সবসময় থাকবে। যদি 7th হাউসে বৃহস্পতি চলে আসে। হ্যাঁ, সেম গোস উইথ স্যাটার্ন। স্যাটার্ন যদি 7th হাউসে থাকে তাহলেও মোটামুটি সিমিলার কন্ডিশন অ্যারাইজ হয়। প্রচুর মানে ঝামেলা হতে পারে, স্ট্রাগলস হতে পারে। কিন্তু ছেড়ে যাবে না অথবা মানে ছাড়াছাড়ি হবে না এরকম বোঝা যায়। তবে খারাপ যোগের মধ্যে আরো ২ টো যোগ হচ্ছে আ সপ্তমে যদি ধরো কারোর কোনোভাবে আ সান বসে থাকে বা সান-মার্স একত্রিত বসে থাকে, সেক্ষেত্রেও প্রবলেম অ্যারাইজ হতে পারে এবং এক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স অব্দি আ মানে চলে যেতে পারে ব্যাপারটা। আচ্ছা। এই ধরনেরই মানে আমরা প্রেডিক্ট করে থাকি ভৃগুনন্দী নাড়ি মেথডে। তো আ এটা বাদ দিলে ধরো শুধু যদি প্রেমের কথা বলি, তো প্রেমের অ্যাসপেক্টে দেখো আ ব্রেকআপ ধরো কারোর হয়ে যাচ্ছে। সেটা যে তার পার্মানেন্ট বার্থ চার্টের কারণবশত হচ্ছে তাও সবসময় ঠিক নয়। এক তো তোমাকে বলেইছি মানে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে ভেনাসের সাথে যদি কেতু থাকে তাহলে এরকম হতেই পারে। সম্পর্ক হুম, একবার হচ্ছে তারপর কেটে যাচ্ছে এই ধরনের। কিন্তু ধরো যখন
মানে কোনো পার্টিকুলার ব্রেকআপ হচ্ছে, মানে ধরো কারোর জীবনে ব্রেকআপ হচ্ছে, সেটা কোনো ট্রানজিটের কারণেও হতে পারে। ধরো তখন কেতু যদি, গোচরের কেতু যদি শুক্রের সাথে কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে তখন ব্রেকআপ হতেই পারে, মানে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কেতু কানেক্ট হলে তখন সেম এই প্রবলেমটা হতে পারে। মানে কেতু যেখানে যেখানে প্রবেশ করছে ও সেপারেশন আছে। সেপারেশনের প্ল্যানেট। তুমি আমাকে তুমি আমাকে বলো যে যাদের জীবনে ধরো এই থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স ঘটে, তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে ভাঙন, এই সময় রেমেডি কি? মানে এটা কেন হয়? এটাও কি অ্যাস্ট্রোলজিক্যাল কারণে হতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি সবকিছুরই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আছে। তো দেখো, তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে যখন ভিনাসের সাথে, মানে শুক্র গ্রহের সাথে কোনোভাবে রাহু কানেক্ট হয়, তখন এতক্ষণ আমরা কেতু নিয়ে কথা বলছিলাম যেটা সেপারেশন ক্রিয়েট করে। তো যখন রাহু কোনোভাবে কানেক্ট করে, তখন মানে গোচরে কানেক্ট করতে পারে, বা অলরেডি ধরো বার্থ চার্টেই কোনো পার্মানেন্ট প্লেসমেন্টে রাহুর কোনো কানেকশন রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে রাহু ভিনাস মিলিত একটা এফেক্টে তাদের লাস্ট খুব বেশি হয়। প্রথমে তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলি, ভালো লাগবে। সেটা হচ্ছে গৌতম ঋষি এবং ইন্দ্র এবং অহল্যার গল্প। তো এটা হচ্ছে ইন্দ্র বেসিক্যালি বলা হয়, মানে দেবরাজ ইন্দ্র আমরা শুনেছি। তো দেবরাজ ইন্দ্রের হচ্ছে বেসিক্যালি, মানে ইন্দ্র একটা চেয়ার, মানে একটা সিংহাসন, একটা অথরিটেটিভ একটা পজিশনকে বলা হয়। ইন্দ্র কোনো পার্টিকুলার কোনো পার্সন নয়, এটা নিয়ে যদিও আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। কিন্তু এটা বলছি এই কারণে যে ইন্দ্রর একটা মানে লাইকিং আছে, মানে সৌন্দর্যের প্রতি, যেহেতু ইন্দ্রর কোর্টেই অপ্সরারা থাকে, এই ধরনের একটা ব্যাপার রয়েছে। তো গল্পটা হচ্ছে এরকম যে গৌতম ঋষি বলে একজন ঋষি ছিলেন, এবং তার ওয়াইফ ছিল হচ্ছে আহল্যা। তো তাকে খুব দেখতে সুন্দর ছিল। তো যেহেতু মানে ইন্দ্রের একটুখানি মানে লাস্ট এফেক্টটা বেশি, তো সেক্ষেত্রে উনি কোনোভাবে জঙ্গল দিয়ে যেতে যেতে এটা নোটিস করেন যে আহল্যাকে দেখতে খুব সুন্দর। তো তার মনে একটু উৎসাহ জাগে যে না, আমি তাকে জানতে চাই, তাকে পেতে চাই, তাকে মানে কোনোভাবে আমি তাকে কাছে পেতে চাই, এই ধরনের একটা জায়গা তার মনে তৈরি হয়। তো সে ছদ্মবেশে যখন ঋষি বা সকালবেলা মেডিটেশন করতে বাইরে যান, বাড়ির বাইরে যান, সে সময় তিনি ছদ্মবেশে ঋষির রূপ ধারণ করে অহল্যার সাথে সম্পর্ক গঠন করেন। এবং এটা যখন মানে উনি বেরিয়ে আসছিলেন কুঠি থেকে, সে সময় ঋষি দেখে ফেলেন এটা। তো ঋষি দেখে ফেলে বুঝতে পারেন যে এটা ইন্দ্র। তো তাকে তখন অভিশাপ দেন যে তার পুরো শরীরে মানে 1000টা যোনি হয়ে যাবে। তো ইন্দ্রর। তো দেখবে ইন্দ্রর কিছু ছবি আছে যাতে যোনি রয়েছে এবং তার মধ্যে চোখ আঁকা রয়েছে। 1000খানা ওনাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে 1000টা যোনি তার শরীরে তৈরি হয়ে যাবে, যেহেতু তার লাস্টে তার কন্ট্রোল ছিল না। তো এবারে এই ব্যাপারটায় যখন মানে উনি অভিশাপটা দেওয়ার পরে এটাকে আবার রেকটিফিকেশনও করেন যে সে যদি সূর্যদেবের পুজো আরাধনা করেন, সেক্ষেত্রে ওই যোনিগুলোর মধ্যে চোখ তৈরি হয়ে যাবে। তো ইট উইল লুক লাইক আই অ্যান্ড নট মানে ফিমেল প্রাইভেট অর্গান। তো এছাড়া উনি অহল্যাকেও অভিশাপ দেন দ্যাট শি উইল টার্ন টু স্টোন, এবং মানে পাথর হয়ে যাবে। এবং শ্রীরাম, মানে জানোই যে আমাদের দেশে এখন রাম মন্দির কিছুদিনই হয়েছে আমাদের তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে শ্রীরাম যখন ত্রেতা যুগে এসে এই পাথরের মূর্তিকে কোনোভাবে স্পর্শ করবে, তখন এই অভিশাপ কাটবে। তো সেগুলো হয়। তো এই স্টোরিটা আমি বললাম এই কারণেই যে লাস্টের কারক প্ল্যানেট হচ্ছে রাহু। তো লাস্ট যখনই কোনোভাবে রিলেশনশিপের সাথে জড়িয়ে যায়, তখন আমাদের এই ফিলিংটা হয় যে আচ্ছা, থার্ড পার্টি কাউকে মানে মানে থার্ড কোনো কাউকে ভালো লাগছে, বা আমার অন্য কাউকেও ভালো লাগছে অ্যাট দ্য সেম টাইম। আমার নিজের কেউ আছে কিন্তু আমার তাও অন্য কাউকে ভালো লাগছে, এই ধরনের রাহুর প্রভাবে হয়। রাহুর প্রভাবে হয়। মাল্টিপল অ্যাফেয়ার্স আমরা রাহু এবং শুক্রের কানেকশন থেকে দেখে থাকি। এছাড়া এরকমও হতে পারে যে তাকে কোনোভাবে অন্য কোনো ব্যক্তি একটা সম্পর্কে এলো, সে কোনোভাবে তার কোনো এই ধরনের ইন্টেনশন নেই, অথচ সে কোনোভাবে
একটা ঝামেলার সৃষ্টি করিয়ে দিল সম্পর্কের মধ্যে, দিয়ে সেখান থেকে মানে কোনোভাবে তাদের সেপারেশন হয়ে গেল ইত্যাদি। সেটাও আমরা কোনোভাবে শনি কেতু যোগ রিলেটেড টু শুক্র, এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি প্ল্যানেট ওয়াইজ। তো এই মোটামুটি মানে সবার জীবনেই এসব হয় কখনো না কখনো। মানে দারুণ একটা গল্প শুনলাম বেসিক্যালি। হ্যাঁ, এরকম স্টোরিজ আরো তুমি রেখো, মানে এর পরবর্তীকালে আমরা এরকম নিশ্চয়ই আরো আমি চেষ্টা স্টোরিজ করবো। শুনতে চাই, এবং হুম। মাইথোলজিক্যাল স্টোরিজ এত মানে এত ইন্টারেস্টিং হয়ে যায় হুম। যে সেগুলো শুনতে খুব মজা লাগে আর কি। হুম, তো আমরা নেক্সট একটা প্রশ্নের দিকে যাই। হুম, হুম, নিশ্চয়ই। তোমার একটা তোমার অদ্ভুত প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো, যে আগে থেকেই সবকিছু ফিক্সড? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো এটা আগের এপিসোডেও বলেছি যে পূর্বজন্মের কর্মের দ্বারা আমাদের এই জন্মে কি হবে সেটা আমাদের হরোস্কোপ রিফ্লেক্ট করে। সেটাকে ডিকোড করা কোনো অ্যাস্ট্রোলজারের আচ্ছা, কাজ। আমাদের হরোস্কোপে যে হচ্ছে গ্রহগুলোর অবস্থান, এটা তো আমার পূর্বজন্মের কর্মের ফলের জন্যই এটা, তাই? নিশ্চয়ই। পুরনো প্রেম, হুম, প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঠিক এই মুহূর্তে এই প্রশ্নটার জন্য ওয়েট করে আছে, আমি জানি। হুম। তোদের চিন্তা নেই, তোদের দাদা আছে তোদের সাথে। তোদের হয়ে প্রশ্নটা করছি, পুরনো প্রেমকে কি ফিরে পাওয়া সম্ভব? এই প্রশ্নটা বোধহয় আমি আমার জীবনের সবথেকে বেশি ফেস করেছি কনসালটেশনের সময়। তো যে ইভেন দাদা ফিরে ইভেন আসবে এটা কি? এটা যখন আমি যখন ১ম প্রেম করি আমারও এটা মানে মনে হয়েছিল কখনো যে সে যদি ফিরে আসে ভালো হয়। তো এই ফিলিংসটা সবারই মোটামুটি আমি দেখেছি, মানে যারা খুব ইমোশনাল বা সেন্টিমেন্টাল তাদের এটা বেশি হয়। যাদের চন্দ্র কোনোভাবে খুব পাওয়ারফুল বা চন্দ্রের এলিমেন্টটা খুব স্ট্রং অথবা চন্দ্র খুব নিচস্থ। ইন বোথ কেসেস এটা বেশি দেখা যায়। যেহেতু চন্দ্র মনের কারক, হ্যাঁ। ইমোশনের কারক। তো যেটা তুমি বলছো যে পুরনো প্রেম ফিরে আসবে কিনা? দেখো পুরনো জিনিস নির্দেশ করে হচ্ছে স্যাটার্ন মানে শনি যে গ্রহ। তো শনির সাথে শুক্রের কানেকশন হতে হবে এবং সেটাকে বৃহস্পতি দ্বারা কোনোভাবে অ্যাক্টিভেটেড হতে হবে। আচ্ছা। মানে গোচরের বৃহস্পতি ধরো একটা পার্টিকুলার মানে রিলেশনশিপকে অ্যাক্টিভেট করছে, ভিনাসকে কোনোভাবে অ্যাক্টিভেট করছে, তার উপর দিয়ে যাচ্ছে বা ট্রাইন দিয়ে যাচ্ছে বা 1/7 থেকে দৃষ্টি দিচ্ছে হ্যাঁ। গোচর থেকে। সেই সময় যদি কোনোভাবে সেই ট্রাইনে বা সেই পার্টিকুলার প্লেসমেন্টে বা সমসপ্তমে যদি স্যাটার্ন চলে আসে সাথে, তাহলে কোনো রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পরেও পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসার চান্স অনেক বেড়ে যায় এবং এটা না থাকলে হয় না। তো ম্যাক্সিমাম জায়গায় এটা যাদের প্রশ্ন থাকে তাদের চার্টে আমাকে এটা দেখতে হয় যে তাদের আদৌ এই কানেকশনটা আছে কিনা, যে এই মুহূর্তে স্যাটার্ন কোনোভাবে কানেক্ট হচ্ছে রেমেডি ভিনাসের চায় সাথে। তোমার কাছে কেউ এটা? হ্যাঁ, রেমেডি চায়। না, নিশ্চয়ই আমার রেমেডি আমার চায়। যতদূর মনে হচ্ছে এটার রেমেডি জাস্ট নেওয়াই উচিত না। না, রেমেডি হয় না তো। কিন্তু লোকজন এটা তাও চায়। দেখো একটা কিছু এখন রেমেডি বলুন যাতে ফিরে আসে। হ্যাঁ, রেমেডি চায় এবং লোকে মানে এর জন্য প্রচুর টাকা খরচা টাকা করতেও খরচা রাজি করে। থাকে। কিন্তু দেখো যারা আমি বলব কি যারা ধরো মানে খুব এথিক্যালি অ্যাস্ট্রোলজিকে নিয়ে মানে অ্যাস্ট্রোলজি চর্চা করে বা প্র্যাকটিস করে, তারা যোগ দেখে এটা ১ম এ বুঝে যাবে যে এটা হওয়ার আছে কি নয়। তো তারা বলেই এখানে দেবে যে এটা হ্যাঁ, হবে না। এটা হবে না। স্ট্রেইট এখানে কোনো ব্যাপার নেই। আমি তো বলব we need to move on. The one হুম। who is destined to be with you is going to be with you anyhow. ঠিক আছে? তোমার লাইফে সে চলেও আসবে এবং তোমার সাথে থাকবে সে। থাকতেও। তো এটা বুঝতে হবে। এটা আমাদের মানে ম্যাচুরিটি থেকে আমরা এটা বুঝতে পারি। বয়স বাড়তে, বাড়তে বুঝতে পারি। হুম। তার জন্য আরো প্রেম করতে হবে। আমার তো আরো এটা প্রেম মনে করতে হয়। এক্সাক্টলি, মানে আরো এক্সাক্টলি we need to move প্রেম on. করে দেখতে হবে যে হুম, এক্সাক্টলি কোন জায়গাটায়, মানে হতে পারে তোমার যে ব্রেকআপটা হয়ে গেছে সেটা তোমার এতদিন পর্যন্ত মনে হতো যে এটাই আমার জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ প্রেম। হুম, হুম। কিন্তু তুমি হয়তো জানোই না যে কি বেস্ট মানুষটা তোমার হ্যাঁ, জন্য আরো অপেক্ষা করে আছে। বেটার কম্প্যাটিবল পার্টনার হয়তো আসার আছে তার জীবনে। এটাও তো হতেই আমরা না পারে। অনেক সময় রিজিড হয়ে যাই। আমরা হুম, বেশিরভাগ সময় না, আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া কোনো একটা সত্যিকে সবার জীবনের সত্যি হিসেবে ধরি। অথবা মানে আমার আশেপাশে শোনা কিছু সত্যিকে আমাদের সবার জীবনে, নিজের জীবনেরও সত্যি বলে ভাবতে শুরু করি। আর এখান থেকে প্রবলেমটা না অ্যারাইজ করে। যে আমরা অন্য কারোর জীবনকে দেখে নিজেদের জীবনকে তুলনা করতে শুরু করি। আমার বন্ধুর জীবনে পুরনো প্রেম ফিরে এসছে বলে আমার জীবনেও যে ফিরে আসবে তার কোনো মানে তার নেই। কোনো মানে নেই। আবার আমার বন্ধুর জীবনে সে সারা জীবন সিঙ্গেল থেকে গেছে, সে আর কারোর সাথে মুভ অন করতে পারেনি বলে, বলিউড সিনেমাতে আমি দেখেছি যে শাহরুখ খান আর মুভ অন করতে পারেনি গোটা সিনেমাটাতে। সারা জীবন হয়তো সে জেলেই কাটিয়ে দিয়েছে। তার মানে আমার সাথেও যে এমনটাই হবে তার কোনো মানে নেই। বলিউড সিনেমা কিন্তু আমাদের ভারতীয় বাচ্চা-কাচ্চাদের মাথাও ভালো খেয়েছে। হুম, প্রেমটাও নিশ্চয়ই। শিখিয়েছে কি? প্রেমটা শিখিয়েছে। কিন্তু মাথা খাওয়াটাও শিখিয়েছে যে হচ্ছে প্রেম করে কিভাবে তুমি একদম দেবদাস হয়ে যেতে পারো। নেক্সট একটা ব্যাপারে যাই, সেটা হচ্ছে যে খুব বহু চর্চিত ব্যাপার। একটু কঠিন ব্যাপার, সেটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ।
বাবা এইটা তো বোধহয় মানে কিছু বলো হট মাঙ্গলিক টপিক। দোষ নিয়ে। দেখো মাঙ্গলিক দোষ নিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিকে আচ্ছা, বিভিন্ন সরি টু ডেসক্রিপশন আছে। ইন্টারাপ্ট, মাঙ্গলিক দোষ থাকলে কি ডিভোর্স হয়ে যাবে? না, নট নেসেসারি। মাঙ্গলিক দোষ থাকলে শুধু ডিভোর্স নয়, কারোর হাজবেন্ড মারাও যেতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করবে চার্টের উপর। ওয়াইফের দিক থেকে অতটা এটা প্রবলেম্যাটিক নয়, ঠিক আছে? ছেলেদের জন্য আমি বলছি, এটা মঙ্গলের পার্টিকুলার হাউস প্লেসমেন্ট অনুযায়ী হয়, ঠিক আছে? যেরকম ধরো মঙ্গল যদি 1, 2, 4, 7, 8, 12 এই কটা হাউসের মধ্যে কোথাও প্লেসড হয়, ঠিক আছে? তাহলে সে মাঙ্গলিক। এবং শুধু এইটাতেই যে মানে ধরো মানে অনেক অ্যাস্ট্রোলজাররা আছে যারা বেদিক অ্যাস্ট্রোলজি করে, এবং বেদিক অ্যাস্ট্রোলজিরই এটা পার্ট। যদিও আমি বেদিক অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি না, এখন করি না বর্তমানে, বাট আমি অবভিয়াসলি বেদিক হচ্ছে মাদার অফ অল সায়েন্সেস, মানে বেদিক অ্যাস্ট্রোলজি, তো ওটা জেনে তারপরেই কিছু করাটা ভালো, মানে অন্য কোনো টেকনিক। তো সেক্ষেত্রে শুধুমাত্র যে লগ্ন থেকে এই পার্টিকুলার প্লেসমেন্ট মানে মার্সের মানে মঙ্গলের এই পার্টিকুলার প্লেসমেন্ট গুলোকে দেখতে হবে তা নয়। মঙ্গল নিচস্থ থাকতে পারে, মঙ্গল নিচস্থ থাকলেও এখানে মাঙ্গলিক রিলেটেড মানে মাঙ্গলিকের মতো এফেক্ট দিতে পারে। এছাড়া বেদিক অ্যাস্ট্রোলজিতে যদি ধরো নব্যাংশ চার্টে যদি মঙ্গল নিচস্থ থাকে, সেক্ষেত্রেও সেটা মাঙ্গলিকের মতো এফেক্ট দিতে পারে। এটা বাদ দিয়ে যে ক্যালকুলেশনটা আমরা ইউজুয়ালি লগ্ন সাপেক্ষে করে থাকি, যে লগ্ন থেকে এই পার্টিকুলার হাউস, যে হাউসগুলো আমি বলেছি, সেই হাউসগুলো তে যদি মার্সের মানে মঙ্গলের প্লেসমেন্ট থাকে তাহলেই মাঙ্গলিক হবে। সিমিলারলি শুক্র এবং চন্দ্র এই দুটো প্ল্যানেট থেকেও সেম ভাবে হাউস কানেক্ট করে যদি আমরা দেখতে পারি, তাতেও কিন্তু মাঙ্গলিক হয়। এবার দেখো বিভিন্ন রকম ভাবে এটার ক্যান্সেলেশন হয়। ক্যান্সেলেশন হয়ে যেতে পারে। তুমি বলো যে মাঙ্গলিক যদি একটা ছেলে হয় আর মেয়েটা যদি মাঙ্গলিক না হয়, তাহলে কি হবে? দেখো বেসিক্যালি মাঙ্গলিক মানে মঙ্গল গ্রহের যা অ্যাট্রিবিউটস আছে, মানে তার যা সিগনিফিকেন্সেস আছে আমাদের লাইফে, যেমন ধরো কারেজ, সাহস, জেদ, রাগ, ঝগড়া করা, কোনোভাবে ডিবেট করার টেন্ডেন্সি, ঠিক আছে? এই জিনিসগুলো মাঙ্গলিক হওয়া মানে হচ্ছে তার বেশি থাকবে। মাঙ্গলিক হওয়া মানে এই টেন্ডেন্সি গুলো তার বেশি থাকবে। তো এখানে যেটা ফার্স্ট থিং আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে 28 বছরের ঊর্ধ্বে বিয়ে করতে। তো 28 বছর যখন আমরা পেরিয়ে যাই জীবনে, তখন এমনিতে দেখো ন্যাচারাল প্রসেসে তুমি যদি দেখো, তাহলে আমাদের একটা মানে বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বাড়ে। যতটা রাগ আমরা ছোটবেলা দেখাই ততটা হয়তো বড় হয়ে দেখাই না। কিছু মানুষ হয়তো পরেও দেখায়, কিন্তু মানে এটা অটোমেটিক লাইফ এক্সপিরিয়েন্সের সাথে সাথে মানে ম্যাক্সিমাম লোকেদের ক্ষেত্রে এটা কমেই যায়। তো সেই সময় কিন্তু মানে আমরা এটাকে ওই 28 বছরের ঊর্ধ্বে আর অতটা এটাকে নিয়ে আমরা প্রবলেম্যাটিক খুব একটা ভাবি না। ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজারের ওপিনিয়নের ওপর, তাদের এক্সপিরিয়েন্সের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। বাট আমি মনে করি যে 28 বছরের ঊর্ধ্বে এটা অনেকটা ইনএফেক্টিভ হয়ে যায়। এবং তার সাথে সাথে যে মাঙ্গলিক দোষ আছে বলেই যে ছাড়াছাড়ি হবে এরকম কোনো ব্যাপার নেই। এনার্জি লেভেলস যেহেতু হাই থাকে, মার্স এনার্জিও, মার্স হচ্ছে কোনো পার্টিকুলার চার্টে কাউকে স্পোর্টস পার্সোনালিটিও বানিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে এনার্জি লেভেলটাও মার্সই দেখে আমাদের। তো সেখানে এনার্জি লেভেল যারা মাঙ্গলিক তাদের এনার্জি লেভেল অনেক হাই হয়। তো সেই এনার্জিটা ম্যাচ করানোর মতো পার্টনারও হতে হবে। ধরো কারোর এনার্জি খুব বেশি, বা অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই প্ল্যানেটটা প্ল্যানেট অফ ওয়ার, মানে ঝগড়া যুদ্ধের প্ল্যানেট। তো তার যুদ্ধ করার টেন্ডেন্সি থাকবে না, ঝগড়া করার টেন্ডেন্সি থাকতেই পারে, যেহেতু ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট। তো সেক্ষেত্রে ধরো এত বেশি ঝগড়া করে ফেলতে পারে আফটার ম্যারেজ, যাতে সম্পর্ক টিকবে না। হয়তো এমন কাউকে বিয়ে করে যে খুব ইমোশনাল, তার হয়তো মাঙ্গলিক কোনো কানেকশন নেই, সে ঝগড়া করতে পারে না। সে হয়তো ইমোশনালি কোনোভাবে এতটাই হার্ট হলো যে সে বললো যে আমি তোমার সাথে আর থাকবো না। এই ধরনের মানে ব্যাপার। যদি দুজনেই মাঙ্গলিক হয়, দুজনে মাঙ্গলিক হলে এটা মানে ওই ম্যাথসের ক্যালকুলেশনের মতো, ওই মাইনাসে প্লাস কেটে গেল। হ্যাঁ, কেটে গেল ব্যাপারটা। এই ধরনের প্লাস কেটে যাওয়ার আরো এখানে অনেক মানে ব্যবধান রয়েছে, মানে কেটে যাওয়ার এখানে অনেক জায়গা রয়েছে, মানে যেগুলো চেক করতে হয়। যেরকম ধরো আমরা হাউস কোনোভাবে এগিয়েছে বা পিছিয়েছে কিনা তার জন্য আমরা পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য আমরা ভাওচালিত চার্টের ইউজ করি। তো ভাওচালিত চার্ট অনেক রকমের হয়। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নিরায়না ভাওচালিত চার্ট ইউজ হয়। আমরা ভৃগুনন্দী নাড়িতে ভাওচালিত শ্রীপাতি যেটা, সেই চার্টটা ইউজ করি। কিছুই না, এটা হচ্ছে ডিগ্রিগতভাবে এক একটা হাউসের 30 ডিগ্রি মানে বরাদ্দ থাকে, এক একটা হাউসের মানে রেডিয়াস।
তো সেটা আমরা স্টার্টিং পয়েন্টটা কিছু ক্ষেত্রে শ্রীপতিতে আমরা লগ্ন সাপেক্ষে করে থাকি, যেটা আমরা ভৃগুনন্দী নাড়িতে মানে যেটা দিয়ে আমরা বিচার করি। তো সেখানে যদি ধরো মার্স কারোর D1 মানে কারোর মেন বার্থ চার্টে যদি ধরো আমরা দেখছি যে ধরো 12th প্লেসড আছে বা 4th প্লেসড আছে, তাহলে সে মাঙ্গলিক। কিন্তু ভাওচালিতে দেখছি সে হয়তো এক ঘর সরে গেছে কোনোভাবে, মানে 4th থাকলে 5th চলে গেছে। তো এখানে অটোমেটিক একটা পার্সেন্টেজ অফ ক্যান্সেলেশন চলে আসে, তো সেটা অতটা এফেক্ট তখন আর করে না। তো এই বিচারগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে কিভাবে ক্যান্সেলেশন হয়েছে, কতটা ক্যান্সেলেশন হয়েছে, তার কোনো আদেও রেমেডি লাগবে কিনা, বা এটা অটোমেটিক ক্যান্সেলেশন হয়ে গেছে কিনা ইত্যাদি। এইভাবে আমরা এটা বিচার করি। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাগ জেদ ইত্যাদি দেখো সবার থাকে, ঠিক আছে? আর যাদের থাকে না সেটাও পার্টিকুলার কোনো চার্টের কন্ডিশনের জন্য থাকে না। তো সেখানে আমি বলবো যে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই, এবং এটা খুবই জেনারেল একটা অ্যাসপেক্ট। তবে হ্যাঁ, 28 বছরের নিচে বিয়ে করাটা আমরা একটুখানি বারণ করি, যে 28 বছরের নিচে বিয়ে না করলে ভালো হয়। ম্যাচুরিটিটাও সেই সময় কম থাকে, তো মার্স তখন বেশি অ্যাক্টিভ থাকে। তারপরে মার্স একটা বয়সের পর মার্স কেতু দুটোই একটুখানি তাদের ম্যালিফিক ইনফ্লুয়েন্স কমিয়ে দেয় 28 বছর বয়সের পর। তো ওই কারণবশত আমরা এই কথা বলে থাকি। লাস্ট একটা প্রশ্ন করছি এবং এটা দিয়ে আজকে পডকাস্ট শেষ করছি। নিজের অ্যাট্রাকশন লেভেলটা, যেহেতু প্রেমের মাস চলছে, এখন তো সবাই উঠে পড়ে লেগেছে কোন রকমে, ভাই এবার তো একটা কিছু করতেই হবে জীবনে, এই সিঙ্গেল জীবন আর ভালো লাগছে না। এই নিজের অ্যাট্রাকশন লেভেলটাকে বাড়ানোর জন্য অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে কি করা উচিত? ওয়েল, এটা যে শুধু ধরো প্রেমের ক্ষেত্রে, মানে তুমি বেসিক্যালি কোনো সলিউশন চাইছো এর, কিন্তু সলিউশনটা যে শুধু প্রেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে তা নয়। ওভারঅল পার্সোনালিটিকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য আমাদের ভিনাস মানে শুক্র গ্রহ, যেটা রিলেশনশিপের প্ল্যানেট, সেই প্ল্যানেটটাকে কোনোভাবে এনহ্যান্স করার দরকার। মানে কোনোভাবে তার এফেক্টটাকে আমাদের জীবনে বাড়াতে হবে। তো স্নানের জলে যদি ধরো আমরা গোলাপ জল দিয়ে স্নান করতে পারি, এতে ভেনাস অ্যাক্টিভ হয়। এবং সাথে সাথে ধরো যদি আমরা গোলাপের আতর ব্যবহার করতে পারি, টু স্পেসিফিক ধরো মানে ইয়ার লোবসের পেছনে, এবং তার সাথে সাথে ধরো রিস্টে বা নাভিতে, এই সমস্ত প্রেশার পয়েন্টস গুলোতে যদি ধরো আমরা এই আতরের ব্যবহার করতে পারি, যেটা অ্যালকোহল ফ্রি হয়, এবং মোস্টলি রোজের আতর, যেহেতু ভিনাসের আমি আগেই বলেছি রোজের একটা রিলেশন রয়েছে ভিনাসের সাথে, তো সেক্ষেত্রে এই রোজের আতরও তারা ব্যবহার করতে পারে। এবং এটা শুধুমাত্র যে মানে একদিন করব আর তাতে আমার প্রেম চলে আসবে এরকম নয়, রেগুলারিটি মেনটেন করতে করতে তাদের পার্সোনালিটিতে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার চলে আসতে পারে। এটা মোস্টলি আমরা রেমেডি করতে বলি যাদের ভিনাস খারাপ থাকে বা চার্টে সেরকম প্রমিসেস থাকে না, অনেক সময় আমরা এই রেমেডিটা করতে বলি। কিন্তু চলে যে আসবেই তা নয়, এটা রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং করতে করতে কোনোভাবে এটা মানে এফেক্ট করা শুরু করে। এবং এটা শুধুমাত্র প্রেমের ক্ষেত্রে নয়, ধরো কেউ কোনো বিজনেস মিটে যাচ্ছে বা ধরো কোনো গুরুত্বপূর্ণ মিটিং এ যাচ্ছে যেখানে তার অ্যাটেনশনটা নিতে হবে, তো সেখানেও এটা যে কোনো রকম ধরো ফিজিক্যাল মিটে এটা বেশি কাজ করে আতরের রেমেডিটা। কিন্তু মানে এটা যদি ধরো কোনোভাবে ওভার দ্য ফোন কোনো কনভারসেশন হয়, তাহলে সেটা এতটাও এফেক্টিভ হয় না। যেটা আমি দেখেছি, এই রেমেডিটা অনেকেই জানেন, অনেক অ্যাস্ট্রোলজাররা আগেও শেয়ার করেছে এই রেমেডিটা। আমি ইনস্টাগ্রামে প্রচুর অ্যাস্ট্রোলজার কমন রেমেডি এগুলো, কিন্তু এটা এফেক্টিভ অনলি ফিজিক্যাল ইন্টারাকশনস এর ক্ষেত্রে। এবং এছাড়া ধরো আমরা মানে ভিনাসকে আপলিফট করার জন্য কোনোভাবে যদি ক্ষীর যদি ধরো কোনোভাবে আমরা যারা 9 বছরের থেকে ছোট বালিকা তাদেরকে যদি ডোনেট করতে পারি, মানে খাওয়াতে পারি, ক্ষীর দিতে পারি তাদেরকে, সেক্ষেত্রেও ভেনাস অনেকটা স্ট্রং হয়। আচ্ছা, মানে এই ছিল অ্যাট্রাকটিভ হওয়ার ফর্মুলা। অ্যাট্রাকটিভ হওয়ার আরেকটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে যে এই অ্যাসপেক্ট গুলো তোমরা এই রেমেডি গুলো নিজের জীবনে কাজে লাগিয়ে দেখতে পারবে। এর পাশাপাশি যেটা অ্যাট্রাকটিভ হওয়ার জন্য আরেকটা যে রেমেডি সেটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে চলে যাও, Gaurav_13। সেখানে আমি লাস্ট দুটো রিল শেয়ার করেছি যে এমন দুটো হ্যাবিট যেটা তোমাকে আরো বেশি অ্যাট্রাকটিভ বানাবে, এবং এরপর আমি আরো এরকম বেশ কিছু ভিডিও জানবো। এবং একটা বড় ভিডিও আমি খুব রিসেন্টলি আনছি যে বেশ 6টা হ্যাবিট যেটা তোমাকে আরো বেশি অ্যাট্রাকটিভ বানায়, এবং এই চ্যানেলেই সেটা আসছে। সো
আশা করছি তোমরা সমস্ত কিছু একসাথে কাজে লাগিয়ে খুব বেনিফিটেড হবে এবং আজকের এই পডকাস্ট কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এবং আজকে আশা করছি আপনারা সকলে খুব এনজয় করেছেন এবং লাইক করতে ভুলবেন না এই পডকাস্টটিকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে চলে যান। কমেন্ট করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান এবং আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর করার আমরা চেষ্টা করব এরকম পডকাস্টের মাধ্যমে। এছাড়াও আসছে আরো অনেক রকমের পডকাস্ট। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাংকস আ লট ফর কামিং। খুব ভালো লাগলো। আমরা আবার বসবো। আবার নিশ্চয়ই কিছু নিয়ে আমার আলোচনা তোমার করব। সাথে সবসময়ই মানে এই ধরনের আলোচনা বা মানে এই ধরনের পডকাস্ট আমার খুবই ভালো লাগে। মানে স্পেশালি তোমার সাথে কথা বলতে বেশি ভালো লাগে। তার কারণ তুমি মানুষকে মোটিভেট করে এসছো যে এবং অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট ছাড়া আমার মনে হয় যে মানুষকে মোটিভেশনাল কিছু দিয়ে মোটিভেট হুম, করাটাও হুম, হুম। খুব দরকার। সবকিছুতে যদি আমি এখন অ্যাস্ট্রোলজি নিয়ে ভাবতে লাগি, তো আমার মনে হয় মানুষ অনেক দুর্বলও হয়ে যেতে পারে হুম, হুম। অনেক ক্ষেত্রে। সমস্ত বিদ্যা, সমস্ত শিক্ষা যেগুলোই আমাদের চারপাশে এক্সিস্ট করে সবকিছুরই ভ্যালুস আছে। আগেকার দিনের পুরনো ঋষি, মহাঋষিরা তারা যখন কোনো একটা সাবজেক্টকে বানিয়েছেন, ডেফিনিটলি সেটার কিছু নিজস্ব ভ্যালুস রয়েছে। এবং আমার মনে হয় যে আ সেই ব্যাপারটা সম্বন্ধে না জেনে, না পড়াশোনা করে আমার কিন্তু কোনো কিছুকে জাজ করা উচিত না। এবং আমি এই কারণে মানে আমি অ্যাস্ট্রোলজি পডকাস্ট করছি তার সবথেকে বড় কারণ হলো যে আমি মনে করি যে এই সাবজেক্টটার পিছনে একটা বুনিয়াদ আছে। এবং এই সাবজেক্টটা হঠাৎ করে এমন না যে কালকে তৈরি হয়ে গেছে। এই সাবজেক্টটা অনেক না, না পুরনো অনেক প্রাচীন, হুম, প্রাচীন আমাদের একটা মানে প্রাচীন শিক্ষার মধ্যে একটা, প্রাচীন বিদ্যার মধ্যে একটা। ইনফ্যাক্ট আমরা নস্ট্রাডামের নাম শুনেছি যিনি কিনা প্রেডিকশন করতেন এবং নস্ট্রাডামের প্রত্যেকটা প্রেডিকশন মানে মিলে গেছে এখনো পর্যন্ত। সেই কবেকার মানুষ। তো তিনিও প্রেডিকশনই করতেন। তো সামহাউ এটা পসিবল এবং এটা একটা অনেক বড় সাবজেক্ট যেটা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, অনেক ইন ডেপথ যেতে হয়। তো এইজন্য আমারও ভালো লাগে তোমার সাথে গল্প করতে এবং এই ধরনের আলোচনা করতে। তো আর পডকাস্টটাকে বড় করছি না। আশা করছি আপনারা সকলে খুব এনজয় করেছেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনার কি প্রশ্ন আছে এবং তার পাশাপাশি অপেক্ষা করুন আর কদিন বাদেই আসছে আমাদের নতুন পডকাস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।